শান্তিপুর গ্রামে রাধা তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ির সাথে একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। তাদের পরিবার খুব সাধারণ ছিল এবং তারা সকলেই একসঙ্গে মিলেমিশে খুব সুখেই জীবন কাটাচ্ছিল। রাধার বড় ননদ কাজলের ছিল বিশাল বাড়ি আর গাড়ি, কিন্তু তার ছোট ননদ সরলার অবস্থা ছিল তার ঠিক উল্টো। বর্ষা তখন সবে শুরু হয়েছে, আকাশ কালো মেঘে ঢাকা। বৌমা, আজ কি রান্না করবে বলো তো? দেখছো তো কেমন বৃষ্টি হয়েই চলেছে। মা, ভাবছি আজ চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর তার সঙ্গে একটু বেগুন ভাজা। চিংড়ি? বাবা, এত বৃষ্টিতে চিংড়ি মাছ কোথায় পাবো? আরে, আপনার ছেলে মাথায় ছাতা দিয়ে বাজারে গেছে। কালকে বাজারে চিংড়ি মাছ দেখে এসেছিল, তাই আজ সকালে উঠেই বাজারে চলে গেছে। তাই নাকি? তোমার শ্বশুর শুনলে তো অনেক খুশি হবে। সে তো কতদিন থেকে চিংড়ি মাছ খাবে বলে বায়না করছিল। হ্যাঁ মা, দুপুর বেলায় বাবা তাহলে অনেক খুশি হয়ে যাবে, বাবার পছন্দের রান্না হচ্ছে। আর তার উপরে তোমার রান্নার হাত অমৃত। যে কোনো পদই রান্না করো না কেন, খুব টেস্টি হয়। জয়ন্তী যখন নিজের বৌমার সঙ্গে কথা বলছিল, এমন সময় বিক্রম বাজার থেকে চিংড়ি মাছ কিনে বাড়ি ফিরে আসে। সত্যি মা, রাধা খুব ভালো রান্না করে। ওর হাতের রান্না না হলে আমার পেটে যেন শান্তি আসে না। বিক্রম যখন তার মায়ের সঙ্গে কথা বলছিল, এমন সময় কাজল এবং তার স্বামী সুনীলের আওয়াজ শুনতে পাওয়া যায়। কাজল খুবই অহংকারী মহিলা, সে তাদের পরিবারের খুব একটা খোঁজ খবর রাখে না। মা, মা, কোথায় তুমি? এত বৃষ্টি হচ্ছে আর তোমাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন? আরে কাজল, তোরা এসেছিস? আয় আয়, বাড়ির ভেতরে আয়। এত বৃষ্টিতে ভিজে গেলি নাকি? আরে না না, আমাদের তো কার আছে, তাতে বৃষ্টি লাগবে না। শুধু শুধু ভিজে যাব কেন? আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস। তা হঠাৎ এই বৃষ্টিতে কি মনে করে এলি? কি মনে করে মানে? তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কতদিন দেখা হয়নি, আর তোমার প্রিয় ফলও নিয়ে এসেছি। এই নাও, আম আর লিচু। আরে বাহ, কত দামি দামি জিনিস এনেছিস। এত খরচ করার কি প্রয়োজন ছিল? মা, তুমি তো জানো আমরা অনেক ধনী মানুষ, তাছাড়া মা বাবার জন্য খরচ করব না তো অন্যের জন্য করব? কাজল মুখ খুললেই অহংকার করে কথা বলতো। রাধা তার কথা শুনে চুপচাপ রান্নাঘরে চলে যায়। জয়ন্তী মেয়ের কথায় একটু অসন্তুষ্ট হয়। আচ্ছা, আজ কি খাবি বল? রাধা খুব ভালো করে চিংড়ি মাছ রান্না করছে, চাল কুমড়ো দিয়ে ঝোল। চিংড়ি মাছ? তাতে আবার আহামরি কি আছে? আমরা তো রোজই খাচ্ছি। তাছাড়া চাল কুমড়ো দিয়ে চিংড়ি, আমাদের ওখানে তো বাড়ির কুকুরকে ওইসব খেতে দেওয়া হয় না। হ্যাঁ মা, কাজল ঠিকই বলছে, আমাদের বাড়িতে এই রান্না হয় না। তোরা কি খাবি বল? তাহলে আমি রাধাকে অন্য কিছু রান্না করতে বলে দিচ্ছি। দিদি, তোর কি আর এই সাধারণ খাবার ভালো লাগবে? তোর বাড়িতে তো কত ভালো ভালো খাবার হয়। তুই ভুল কিছু বলিসনি বিক্রম, আমরা এসব সাধারণ খাবার খাই না, কিন্তু এখানে এলে অন্য কিছু খাবার থাকে না, তাই বাধ্য হয়ে এসবই খেতে হয়। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায় এবং দুপুর বেলায় সকলে একসঙ্গে খেতে বসে। সকলে একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, কিন্তু কাজল চুপ করে বসেছিল। তার মনে হচ্ছিল এই খাবার তার যোগ্যতাই নয়। এমন সময় বাইরে থেকে আরো দুজনের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। মা, মা, আমরা এসেছি, তোমরা কোথায়? আরে সরলা, আয় মা আয়, তোরা ভিজে গেলি নাকি? হ্যাঁ মা, দেখো না, বৃষ্টির জন্য রাস্তা একদম কাদা কাদা হয়ে আছে, তাই একটু ভিজে গেছি। আরে মা, তোমার ছোট মেয়ে জামাই এসেছে দেখছি, এদের তো আর আমাদের মতো গাড়ি নেই, তাই ভিজে গেছে। চুপ কর কাজল, নিজের বোনকে এরকম করে খারাপ খারাপ কথা বলতে নেই। আরে মা, দিদির কথা বাদ দাও না, তার কথায় আমি কিচ্ছু মনে করি না। আচ্ছা, তোমরা কি খাচ্ছিলে সেটা তো বলো। তোর বৌদি আর চিংড়ি মাছের ঝোল রান্না করেছে, আর সঙ্গে বেগুন ভাজা। আরে বাহ, কতদিন থেকে আমি এই খাবারটা খাবো বলে ভাবছিলাম। বৌদি, তোমার হাতের রান্না তো খুবই ভালো হয়, খেতে খুব ভালো লাগবে। সরলার কথা শুনে রাধা খুব খুশি হয়ে যায়। সরলা তার বৌদির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কাজল তার বোনের এরকম ব্যবহার দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে।
কি রে সরলা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই সামান্য খাবার নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? দিদি, কি বলছো তুমি? সামান্য খাবার কি করে হয়? বৌদি এত কষ্ট করে রান্না করেছে। আমি কিন্তু এসব খাবার খাই না। আমার বাড়িতে এর থেকে অনেক ভালো ভালো খাবার রান্না হয়। সেটা হবে হয়তো, কিন্তু আমি শিওর বৌদির হাতের রান্না তোমার বাড়ির রান্নার থেকে অনেক বেশি সুস্বাদু। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এমন করে কথা বলছিস কেন? আমার তো মনে হয় দিদি তোমারই মাথাটা গেছে। এত ভালো একটা রান্নার প্রশংসা করতে পারছো না। আমার তো মনে হয় তুমি ভালো খাবারের স্বাদই বোঝো না। সরলার কথা শুনে কাজল প্রচন্ড রেগে যায়। অনেক হয়েছে, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তোমাদের মতো গরিব মানুষদের সঙ্গে আমি আর থাকতে পারবো না। আরে কাজল, তুমি এরকম করে বলছো কেন? নিজের বাবা মা আর ভাইয়ের সামনে এসব কথা বলা ঠিক নয়। আমি যা বলেছি একদম ঠিক কথাই বলেছি সুনীল। চলো আমরা এখান থেকে আমাদের বাড়ি ফিরে যাব। কাজল, তোর কি হলো? এভাবে নিজের মাথা গরম করে নিচ্ছিস কেন? ঠান্ডা মাথায় বসে খাওয়া দাওয়া কর, রাগ শেষ হয়ে যাবে। তোমার যখন এতটাই খারাপ লাগছে তাহলে এই যে তোমার এই ছোট মেয়েকে বারণ করো। সে উল্টো পাল্টা করে কথা বলছে আর তুমি চুপচাপ শুনছো। আমার তো মনে হয় তুমিও আমাকে পছন্দ করো না, তাই তো আমার খোঁজও নাও না। আমি তোর খোঁজ নেব না কেন? তুই তো আমারই মেয়ে। আরে দিদি, তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? মা বাবা সবসময় তোর খোঁজ রাখতে থাকে। কাজলের কথা শুনে সকলে খুব দুঃখ পায়। রাধা সকলের মন ভালো করার জন্য রান্নাঘরে যায় এবং কিছু সময় পর হাতে একটা জিনিস বানিয়ে নিয়ে সেখানে ফিরে আসে। কাজল দিদি, তোমার মুড এক্ষুনি ভালো হয়ে যাবে আর তোমার রাগ শেষ হয়ে যাবে। আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছি। কি জিনিস? এ নাও দিদি, তোমার পছন্দের খাবার, ইলিশ মাছের পাতুরি। আমি জানি ইলিশ মাছ তোমার অনেক ফেভারিট, কিন্তু বৌদি হঠাৎ করে ইলিশ মাছের পাতুরি তুমি কোথা থেকে পেলে? সে না হয় পরে বলবো, আগে এটা খেয়ে নাও আর বলো কেমন হয়েছে। আশা করি তোমার ভালোই লাগবে। হ্যাঁ কাজল, রাধা যখন তোর জন্য এত কষ্ট করে রান্না করেছে, তুই একবার খেয়েই দেখ। কাজল প্রথমে পাতুরি খেতে চায়নি, কিন্তু রাধার অনেক অনুরোধ করায় সে একটু খেয়ে দেখে। ইলিশের স্বাদ মুখে পড়তেই তার চোখ বন্ধ হয়ে যায়। আরে বাহ, এটা তো খুব টেস্টি হয়েছে। সত্যি কাজল, তুমি একদম ঠিক বলেছো। বৌদির হাতের রান্না খুব ভালো। হ্যাঁ মা, বৌদি অনেক ভালো রান্না করে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই খাবারটা বৌদি রান্না করেছে। এখন বিশ্বাস হয়েছে তো যে ভালোভাবে রান্না করলে সাধারণ খাবারও খুব ভালো হয়। কিন্তু মা, এটা তো ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করলে সেটা তো ভালো লাগবেই। এটা ইলিশ মাছ নয় কাজল, তোর দাদা বাজার থেকে চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছিল। তোর বৌদি রুই মাছটাকেই ভালোভাবে রান্না করে ইলিশ মাছ বলে দিয়েছে তোকে। তাই নাকি? সত্যি বৌদি, তুমি অসাধারণ রান্না করতে পারো। আমি আমার অহংকারের জন্য টেস্ট না করেই খাবারকে খারাপ বলে দিচ্ছিলাম। দেখলে তো দিদি, এজন্য আমি বলেছিলাম যে বৌদির হাতের রান্না অনেক ভালো হয়। কাজল তার ভুল বুঝতে পারে। তার মনে হয় যে তার অহংকারের জন্য তার পরিবারের থেকে দূরে চলে যাচ্ছিল। সে তার মা বাবার কাছেও ক্ষমা চেয়ে নেয়। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অহংকারের জন্য তোমাদেরকেও অনেক খারাপ খারাপ কথা বলেছি। আমরা তোর বাবা মা, তোর বলার আগেই আমরা তোকে ক্ষমা করে দিয়েছি। আজ আমি বুঝতে পারলাম মা যে সকলে একসঙ্গে মিলেমিশে থাকলেই আসল সুখ। একা একা পৃথিবীর সব থেকে ভালো খাবার খেলেও সুখ পাওয়া যায় না। দিদি, আমি তো চাই সবসময় তোমরা সকলে একসঙ্গে থাকো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিকই বলেছ। আজ থেকে আমরা সকলে একসঙ্গে থাকবো। আমি আর কোনোদিনও টাকার অহংকারে কাউকে অপমান করব না। মা, সত্যি কথা বলতে আমাদের বাড়ির তুলনায় তোমাদের এই কুড়ে ঘরে বেশি শান্তি আছে। এখানকার পরিবেশ অনেক ভালো। হ্যাঁ কাজল, তুমি একদম ঠিক বলেছো। আগে এখানে এলে খুব একটা ভালো লাগতো না, কিন্তু তোমার পরিবর্তনের পর এই জায়গাটা স্বর্গ মনে হচ্ছে। আরেকটা কথা, আমি আর সুনীল বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসবো আর তুমি রাতে সকলের জন্য ইলিশ পাতুরি রান্না করবে। আরে বাহ, তাহলে রাতে সত্যি সত্যি ইলিশ মাছ খাওয়া হবে। এরপর থেকে কাজল আর কোনোদিনও তার টাকার জন্য অহংকার করতো না এবং সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে।
বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মনোহরপুর গ্রামে অঞ্জলি তার স্বামী প্রদীপ এবং মেয়ে রেখার সঙ্গে থাকত। প্রদীপ গ্রামের এক জমিদারের কাছে হিসেব নিকেশ দেখাশোনার কাজ করত। জমিদারের কাছ থেকে প্রদীপ যত টাকা বেতন পেত তা থেকে যেমন তেমন করে তাদের সংসার চলত। আরে প্রদীপ, আমাদের মেয়ে এবার হাই স্কুলে ভর্তি হবে। এখন থেকে তার পেছনে খরচ অনেক বেড়ে যাবে। জমিদার মশাইকে এবার বেতন বাড়িয়ে দিতে বলো না। তুমি একদম ঠিক বলেছো অঞ্জলি। সারা মাস কাজ করার পর মাত্র 7,000 টাকা বেতন পাই। আমাদের সংসার চালাতে গিয়েই সব টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে, কাল জমিদার বাবুকে একবার বলে দেখব। তুমি 5 বছর থেকে জমিদার মশাইয়ের কাছে কাজ করছো। জমিদার বাবু নিশ্চয়ই তোমার মাইনে বাড়িয়ে দেবেন। আমারও এটাই মনে হয় অঞ্জলি। আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এবার খেতে দিয়ে দাও। বাবা, হাই স্কুলে যাওয়ার আগে আমাকে 2টো নতুন ইউনিফর্ম কিনে দিতে হবে। কোনো কারণে একটা জামা নোংরা হয়ে গেলে আমি যেন অন্যটা পরে যেতে পারি। আগে তোর বাবার বেতনটা বেড়ে যাক, তারপর যা নেওয়ার নিয়ে নিস। এখন শুধু শুধু বায়না করিস না। আরে অঞ্জলি, তুমি ওকে রাগ করছো কেন? তুই চিন্তা করিস না রেখা মা, তোকে নতুন জামা, নতুন ব্যাগ সবকিছু কিনে দেব। পরের দিন প্রদীপ তার বেতন বাড়ানোর কথা বলার জন্য জমিদার বাবুর কাছে যায়। জমিদার মশাই ভীষণ কিপটে প্রকৃতির মানুষ ছিলেন। তার কাছে বেতন বাড়ানোর কথা বলা সহজ ছিল না। জমিদার বাবুর সঙ্গে কথা বলে প্রদীপ বাড়ি ফিরে এলে অঞ্জলি উৎকণ্ঠা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো প্রদীপ? জমিদার মশাই কি বললেন? বেতন বাড়াবেন তো? না গো অঞ্জলি, জমিদার বাবু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন এখন তার নাকি অনেক লোকসান হয়ে যাচ্ছে। সর্বনাশ! তাহলে এখন কি হবে? রেখার স্কুলের খরচ, আমাদের সংসার কিভাবে চলবে? আমি খুব অনুরোধ করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু তবুও তার মন গলল না। তিনি বললেন কাজ ভালো না লাগলে ছেড়ে দিতে পারি। তোমার এতদিনের পরিশ্রম, এত সততা, তার কি কোনো মূল্য নেই? আমি ভাবতেই পারছি না। কি হয়েছে বাবা? তুমি এত দুঃখী হয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করেছে? আমি ঠিক আছি রে, আমার কিছু হয়নি। তুই নিজের রুমে গিয়ে পড়াশোনা কর। আরে হ্যাঁ রেখা, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হবে না। আমরা একটা বিশেষ কথা নিয়ে আলোচনা করছি। তুমি শুধু শুধুই আমার উপরে বকাবকি করছো। আমি আবার কি করলাম? আরে না রেখা, তুই কিছু করিসনি। আচ্ছা, এবার নিজের রুমে যা, একটু পর আমি তোকে চকলেট এনে দেব। বাবার মুখে এই কথা শুনে রেখা নিজের রুমে চলে যায়। এরপর প্রদীপ এবং অঞ্জলি আবার নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। রেখার স্কুলের খরচ কি করে চালাবো সেটাই এখন সব থেকে বড় চিন্তা। আমি কি কিছু কাজ খুঁজে দেখতে পারি? ঘরে বসে থাকলে তো আর চলবে না। তুমি কি কাজ করবে? গ্রামে তো আর তেমন কোনো কাজই নেই। কিছু একটা করতেই হবে। এভাবে বসে থাকলে আর কিচ্ছু হবে না। এই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই পরিবারের উপর এক বিরাট আঘাত নেমে আসে। প্রদীপ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের কাছে একেবারেই ছিল না। অঞ্জলি চরম অসহায় বোধ করতে লাগে। আমার ভালো লাগছে না অঞ্জলি, শরীরটা খুব দুর্বল লাগছে। প্রদীপ, তোমার শরীর খারাপ দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার। এরপর অঞ্জলি তাড়াতাড়ি প্রদীপকে নিয়ে একটি সরকারি হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তার দেখানো হয়ে গেলে অঞ্জলি প্রদীপকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাবার কি হয়েছে মা? বাবার মুখটা যেন শুকিয়ে গেছে। এইমাত্র তোর বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার বলেছে অনেকগুলো রিপোর্ট করাতে হবে, অনেক খরচ হবে। বাবা, তোমার কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আমার জন্য এত চিন্তা করো না তোমরা, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। কোনো পরীক্ষা টরীক্ষা করাতে হবে না। এখন আমরা কি করব প্রদীপ? এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমাদের তো কোনো জমানোর টাকাও নেই। মা, তুমি একবার গ্রামে কারোর কাছে ধার নেওয়ার চেষ্টা করো না। কেউ না কেউ নিশ্চয়ই ধার দিয়ে দেবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি শুনলে তো প্রদীপ, ডাক্তার কি বলেছে?
আরে হ্যাঁ, ডাক্তার বলেছেন অপারেশন না করালে নাকি বিপদ হতে পারে, কিন্তু আমরা কি আর করতে পারি। তুমি চিন্তা করো না প্রদীপ, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা উপায় বার করতেই হবে। প্রদীপের অসুস্থতা অঞ্জলিকে আরো দৃঢ় করে তোলে। সে সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতেই হবে। সে তার মায়ের কাছে যায়, যিনি খুব ভালো রান্না করতেন, বিশেষ করে তন্দুরি চিকেন। অঞ্জলির মনে একটা নতুন চিন্তা ভাবনা আসে। মা, একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো অনেক ভালো তন্দুরি চিকেন বানাও, তাই না? হ্যাঁ রে মা, ছোটবেলায় তোর বাবা খুব ভালোবাসতো আমার হাতের তন্দুরি চিকেন। কেন বলতো? যদি আমরা সেই তন্দুরি চিকেন তৈরি করে বিক্রি করি, তাহলে হয়তো কিছু টাকা আসবে। এসব তুই কি বলছিস অঞ্জলি? আমরা এসব কাজ জীবনে করিনি। মানুষ কিনবে তো? চেষ্টা করে দেখলে ক্ষতি কি মা? প্রদীপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই গ্রামে কে কিনবে তন্দুরি চিকেন? এখানে তো কেউ এসব কিছু খায় না। মা, আমি শহরের কাছাকাছি একটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার কথা ভাবছি। শহরের বাজারে একা একা কিভাবে যাবি রে মা? ওখানে কত লোক থাকে। তুমি শুধু আমাকে রেসিপিটা ভালো করে শিখিয়ে দাও, বাকিটা আমি সব সামলে নেব। তোর এত কষ্ট হবে ভেবেই আমার খুব খারাপ লাগছে। তুই একা একা কি করে সামলাবি? আর তো কোনো উপায় নেই মা, প্রদীপকে সুস্থ করতেই হবে। তুমি আমার পাশে থেকো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছ থেকে তন্দুরি চিকেন তৈরির পদ্ধতি শিখে অঞ্জলি সাহস করে শহরের বাজারে একটি দোকান দেয়। প্রথম প্রথম বিক্রি তেমন হচ্ছিল না, অনেক কষ্ট করেই একটা আধটা বিক্রি হতো। কিন্তু প্রদীপের কথা মনে করে অঞ্জলি হাল ছাড়ে না। কাকু, তন্দুরি চিকেন নেবেন? একদম ফ্রেশ, গরম গরম। এই গ্রামে এসব চলে না গো মা, তন্দুরি চিকেন আবার কি? আজকেও তেমন বিক্রি হলো না, কিভাবে যে টাকা জোগাড় করব। দিদি, এটা কি ভালো হবে? এর আগে তো কখনো খাইনি। একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আমি নিজের হাতে বানিয়েছি। মা, তুমি এত সকালে আসো আর এত রাতে ফেরো, খুব কষ্ট হয় না তোমার? কষ্ট হলেও কিছু করার নেই রেখা। তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। আরে মেয়ে, এত ভালো জিনিস বানাচ্ছিস, বিক্রি হচ্ছে না কেন? জানি না দাদা, কেউ হয়তো চেনে না। একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের কদর একদিন হবেই। আপনার কথাই যেন সত্যি হয়। আমরা অনেক আশা নিয়ে এই ব্যবসায় নেমেছি। ধীরে ধীরে অঞ্জলির তন্দুরি চিকেনের সুনাম ছড়াতে থাকে। তার হাতের রান্নার স্বাদ ছিল অতুলনীয়। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসতে শুরু করে। তার বিক্রিও বাড়তে থাকে এবং প্রদীপের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা জোগাড় হয়ে যায়। আরে অঞ্জলি দিদি, তোমার তন্দুরি চিকেন তো অসাধারণ, এমন স্বাদ আর কোথাও পাইনি। আরে হ্যাঁ, তোমার চিকেনের টানেই তো আমি এত দূরে আসি। আরো 2 পিস দাও। আপনারা ভালো বললেই আমি খুশি। মা, আজ আমাদের অনেক বিক্রি হয়েছে, তুমি খুব খুশি তো? হ্যাঁ রে মা, আজ আমি খুব খুশি। তোর বাবার চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। দিদি, আমরা কি আরো একজন লোক নিয়োগ করতে পারি? এত অর্ডার একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ নয়ন, এবার সেটাই করতে হবে। ব্যবসার উন্নতি হচ্ছে দেখে ভালো লাগছে। দেখলি অঞ্জলি, আমি বলেছিলাম না, ভগবান একটা পথ ঠিক দেখাবেন। তোর পরিশ্রম সফল হলো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে মা। অঞ্জলি, তোমার জন্যই আজ আমি সুস্থ। তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্রদীপ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অঞ্জলি তার তন্দুরি চিকেনের ব্যবসা আরো বড় করে। সে শুধু মনোহরপুরের গরিব বউ রইল না, হয়ে উঠল এক সফল ব্যবসায়ীও। সুখ এবং শান্তি ভরে ওঠে তাদের পরিবারে। রেখা নিজের পড়াশোনায় মন দেয় এবং অঞ্জলি তার তন্দুরি চিকেনের সুবাদে গ্রামের অনেক মহিলার কর্মস্থানের ব্যবস্থাও করে দেয়। প্রদীপ, এখন আমাদের আর কোনো অভাব নেই। রেখার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না। সব তোমার জন্য হয়েছে অঞ্জলি, তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছো। মা, আমি হাই স্কুলে ভর্তি হয়েছি,
তোমার জন্য আমার খুব গর্ব হয়। শুধু পড়াশোনাটা মন দিয়ে করিস রেখা, এটাই আমার সব থেকে বড় উপহার হবে। অঞ্জলি দিদি, তুমি আমাদের সকলকে কাজ দিয়ে আমাদের অনেক উপকার করেছো। আমি একা কিচ্ছু করিনি, তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না। আজ তোর বাবা থাকলে অনেক খুশি হতো অঞ্জলি, তোর কষ্ট সফল হলো। আমার গরিব বউ আজ তন্দুরি চিকেনের রানী হয়ে উঠেছে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হলো। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তন্দুরি চিকেন খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে আমাদেরকে জানিও। শান্তিপুর গ্রামে রাধা তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ির সাথে একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। তাদের পরিবার খুব সাধারণ ছিল এবং তারা সকলেই একসঙ্গে মিলেমিশে খুব সুখেই জীবন কাটাচ্ছিল। রাধার বড় ননদ কাজলের ছিল বিশাল বাড়ি আর গাড়ি, কিন্তু তার ছোট ননদ সরলার অবস্থা ছিল তার ঠিক উল্টো। বর্ষা তখন সবে শুরু হয়েছে, আকাশ কালো মেঘে ঢাকা। বৌমা, আজ কি রান্না করবে বলো তো? দেখছো তো কেমন বৃষ্টি হয়েই চলেছে। মা, ভাবছি আজ চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর তার সঙ্গে একটু বেগুন ভাজা। চিংড়ি? বাবা, এত বৃষ্টিতে চিংড়ি মাছ কোথায় পাবো? আরে, আপনার ছেলে মাথায় ছাতা দিয়ে বাজারে গেছে। কালকে বাজারে চিংড়ি মাছ দেখে এসেছিল, তাই আজ সকালে উঠেই বাজারে চলে গেছে। তাই নাকি? তোমার শ্বশুর শুনলে তো অনেক খুশি হবে, সে তো কতদিন থেকে চিংড়ি মাছ খাবে বলে বায়না করছিল। হ্যাঁ মা, দুপুর বেলায় বাবা তাহলে অনেক খুশি হয়ে যাবে, বাবার পছন্দের রান্না হচ্ছে। আর তার উপরে তোমার রান্নার হাত অমৃত, যে কোনো পদই রান্না করো না কেন খুব টেস্টি হয়। জয়ন্তী যখন নিজের বৌমার সঙ্গে কথা বলছিল, এমন সময় বিক্রম বাজার থেকে চিংড়ি মাছ কিনে বাড়ি ফিরে আসে। সত্যি মা, রাধা খুব ভালো রান্না করে, ওর হাতের রান্না না হলে আমার পেটে যেন শান্তি আসে না। বিক্রম যখন তার মায়ের সঙ্গে কথা বলছিল, এমন সময় কাজল এবং তার স্বামী সুনীলের আওয়াজ শুনতে পাওয়া যায়। কাজল খুবই অহংকারী মহিলা, সে তাদের পরিবারের খুব একটা খোঁজ খবর রাখে না। মা, মা, কোথায় তুমি? এত বৃষ্টি হচ্ছে আর তোমাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন? আরে কাজল, তোরা এসেছিস? আয় আয়, বাড়ির ভেতরে আয়। এত বৃষ্টিতে ভিজে গেলি নাকি? আরে না না, আমাদের তো কার আছে, তাতে বৃষ্টি লাগবে না, শুধু শুধু ভিজে যাব কেন? আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস। তা হঠাৎ এই বৃষ্টিতে কি মনে করে এলি? কি মনে করে মানে? তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কতদিন দেখা হয়নি, আর তোমার প্রিয় ফলও নিয়ে এসেছি। এই নাও, আম আর লিচু। আরে বাহ, কত দামি দামি জিনিস এনেছিস, এত খরচ করার কি প্রয়োজন ছিল? মা, তুমি তো জানো আমরা অনেক ধনী মানুষ, তাছাড়া মা বাবার জন্য খরচ করব না তো অন্যের জন্য করব? কাজল মুখ খুললেই অহংকার করে কথা বলতো। রাধা তার কথা শুনে চুপচাপ রান্নাঘরে চলে যায়। জয়ন্তী মেয়ের কথায় একটু অসন্তুষ্ট হয়। আচ্ছা, আজ কি খাবি বল? রাধা খুব ভালো করে চিংড়ি মাছ রান্না করছে, চাল কুমড়ো দিয়ে ঝোল। চিংড়ি মাছ? তাতে আবার আহামরি কি আছে? আমরা তো রোজই খাচ্ছি। তাছাড়া চাল কুমড়ো দিয়ে চিংড়ি, আমাদের ওখানে তো বাড়ির কুকুরকে ওইসব খেতে দেওয়া হয় না। হ্যাঁ মা, কাজল ঠিকই বলছে, আমাদের বাড়িতে এই রান্না হয় না। তোরা কি খাবি বল? তাহলে আমি রাধাকে অন্য কিছু রান্না করতে বলে দিচ্ছি। দিদি, তোর কি আর এই সাধারণ খাবার ভালো লাগবে? তোর বাড়িতে তো কত ভালো ভালো খাবার হয়। তুই ভুল কিছু বলিসনি বিক্রম, আমরা এসব সাধারণ খাবার খাই না, কিন্তু এখানে এলে অন্য কিছু খাবার থাকে না, তাই বাধ্য হয়ে এসবই খেতে হয়। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায় এবং দুপুর বেলায় সকলে একসঙ্গে খেতে বসে। সকলে একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, কিন্তু কাজল চুপ করে বসেছিল। তার মনে হচ্ছিল এই খাবার তার যোগ্যতাই নয়। এমন সময় বাইরে থেকে আরো দুজনের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। মা, মা, আমরা এসেছি, তোমরা কোথায়? আরে সরলা, আয় মা আয়, তোরা ভিজে গেলি নাকি? হ্যাঁ মা, দেখো না, বৃষ্টির জন্য রাস্তা একদম কাদা কাদা হয়ে আছে, তাই একটু ভিজে গেছি। আরে মা,
তোমার ছোট মেয়ে জামাই এসেছে দেখছি, এদের তো আর আমাদের মতো গাড়ি নেই, তাই ভিজে গেছে। চুপ কর কাজল, নিজের বোনকে এরকম করে খারাপ খারাপ কথা বলতে নেই। আরে মা, দিদির কথা বাদ দাও না, তার কথায় আমি কিচ্ছু মনে করি না। আচ্ছা, তোমরা কি খাচ্ছিলে সেটা তো বলো। তোর বৌদি আর চিংড়ি মাছের ঝোল রান্না করেছে, আর সঙ্গে বেগুন ভাজা। আরে বাহ, কতদিন থেকে আমি এই খাবারটা খাবো বলে ভাবছিলাম। বৌদি, তোমার হাতের রান্না তো খুবই ভালো হয়, খেতে খুব ভালো লাগবে। সরলার কথা শুনে রাধা খুব খুশি হয়ে যায়। সরলা তার বৌদির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কাজল তার বোনের এরকম ব্যবহার দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কি রে সরলা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই সামান্য খাবার নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? দিদি, কি বলছো তুমি? সামান্য খাবার কি করে হয়? বৌদি এত কষ্ট করে রান্না করেছে। আমি কিন্তু এসব খাবার খাই না, আমার বাড়িতে এর থেকে অনেক ভালো ভালো খাবার রান্না হয়। সেটা হবে হয়তো, কিন্তু আমি শিওর বৌদির হাতের রান্না তোমার বাড়ির রান্নার থেকে অনেক বেশি সুস্বাদু। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এমন করে কথা বলছিস কেন? আমার তো মনে হয় দিদি তোমারই মাথাটা গেছে, এত ভালো একটা রান্নার প্রশংসা করতে পারছো না। আমার তো মনে হয় তুমি ভালো খাবারের স্বাদই বোঝো না। সরলার কথা শুনে কাজল প্রচন্ড রেগে যায়। অনেক হয়েছে, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তোমাদের মতো গরিব মানুষদের সঙ্গে আমি আর থাকতে পারবো না। আরে কাজল, তুমি এরকম করে বলছো কেন? নিজের বাবা মা আর ভাইয়ের সামনে এসব কথা বলা ঠিক নয়। আমি যা বলেছি একদম ঠিক কথাই বলেছি সুনীল। চলো আমরা এখান থেকে আমাদের বাড়ি ফিরে যাব। কাজল, তোর কি হলো? এভাবে নিজের মাথা গরম করে নিচ্ছিস কেন? ঠান্ডা মাথায় বসে খাওয়া দাওয়া কর, রাগ শেষ হয়ে যাবে। তোমার যখন এতটাই খারাপ লাগছে, তাহলে এই যে তোমার এই ছোট মেয়েকে বারণ করো। সে উল্টো পাল্টা করে কথা বলছে আর তুমি চুপচাপ শুনছো। আমার তো মনে হয় তুমিও আমাকে পছন্দ করো না, তাই তো আমার খোঁজও নাও না। আমি তোর খোঁজ নেব না কেন? তুই তো আমারই মেয়ে। আরে দিদি, তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? মা বাবা সবসময় তোর খোঁজ রাখতে থাকে। কাজলের কথা শুনে সকলে খুব দুঃখ পায়। রাধা সকলের মন ভালো করার জন্য রান্নাঘরে যায় এবং কিছু সময় পর হাতে একটা জিনিস বানিয়ে নিয়ে সেখানে ফিরে আসে। কাজল দিদি, তোমার মুড এক্ষুনি ভালো হয়ে যাবে আর তোমার রাগ শেষ হয়ে যাবে। আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছি। কি জিনিস? এ নাও দিদি, তোমার পছন্দের খাবার, ইলিশ মাছের পাতুরি। আমি জানি ইলিশ মাছ তোমার অনেক ফেভারিট। কিন্তু বৌদি, হঠাৎ করে ইলিশ মাছের পাতুরি তুমি কোথা থেকে পেলে? সে না হয় পরে বলবো, আগে এটা খেয়ে নাও আর বলো কেমন হয়েছে। আশা করি তোমার ভালোই লাগবে। হ্যাঁ কাজল, রাধা যখন তোর জন্য এত কষ্ট করে রান্না করেছে, তুই একবার খেয়েই দেখ। কাজল প্রথমে পাতুরি খেতে চায়নি, কিন্তু রাধার অনেক অনুরোধ করায় সে একটু খেয়ে দেখে। ইলিশের স্বাদ মুখে পড়তেই তার চোখ বন্ধ হয়ে যায়। আরে বাহ, এটা তো খুব টেস্টি হয়েছে। সত্যি কাজল, তুমি একদম ঠিক বলেছো। বৌদির হাতের রান্না খুব ভালো। হ্যাঁ মা, বৌদি অনেক ভালো রান্না করে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই খাবারটা বৌদি রান্না করেছে। এখন বিশ্বাস হয়েছে তো যে ভালোভাবে রান্না করলে সাধারণ খাবারও খুব ভালো হয়। কিন্তু মা, এটা তো ইলিশ মাছ, ইলিশ মাছ রান্না করলে সেটা তো ভালো লাগবেই। এটা ইলিশ মাছ নয় কাজল, তোর দাদা বাজার থেকে চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছিল। তোর বৌদি রুই মাছটাকেই ভালোভাবে রান্না করে ইলিশ মাছ বলে দিয়েছে তোকে। তাই নাকি? সত্যি বৌদি, তুমি অসাধারণ রান্না করতে পারো। আমি আমার অহংকারের জন্য টেস্ট না করেই খাবারকে খারাপ বলে দিচ্ছিলাম। দেখলে তো দিদি, এজন্য আমি বলেছিলাম যে বৌদির হাতের রান্না অনেক ভালো হয়। কাজল তার ভুল বুঝতে পারে। তার মনে হয় যে তার অহংকারের জন্য তার পরিবারের থেকে দূরে চলে যাচ্ছিল। সে তার মা বাবার কাছেও ক্ষমা চেয়ে নেয়। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অহংকারের জন্য তোমাদেরকেও অনেক খারাপ খারাপ কথা বলেছি। আমরা তোর বাবা মা, তোর বলার আগেই আমরা তোকে ক্ষমা করে দিয়েছি। আজ আমি বুঝতে পারলাম মা, যে সকলে একসঙ্গে মিলেমিশে থাকলেই আসল সুখ। একা একা পৃথিবীর সব থেকে ভালো খাবার খেলেও সুখ পাওয়া যায় না। দিদি, আমি তো চাই সবসময় তোমরা সকলে একসঙ্গে থাকো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিকই বলেছ। আজ থেকে আমরা সকলে একসঙ্গে থাকবো।
আমি আর কোনোদিনও টাকার অহংকারে কাউকে অপমান করব না। মা, সত্যি কথা বলতে আমাদের বাড়ির তুলনায় তোমাদের এই কুঁড়ে ঘরে বেশি শান্তি আছে। এখানকার পরিবেশ অনেক ভালো। হ্যাঁ কাজল, তুমি একদম ঠিক বলেছো। আগে এখানে এলে খুব একটা ভালো লাগতো না, কিন্তু তোমার পরিবর্তনের পর এই জায়গাটা স্বর্গ মনে হচ্ছে। আরেকটা কথা, আমি আর সুনীল বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসবো, আর তুমি রাতে সকলের জন্য ইলিশ পাতুরি রান্না করবে। আরে বাহ, তাহলে রাতে সত্যি সত্যি ইলিশ মাছ খাওয়া হবে। এরপর থেকে কাজল আর কোনোদিনও তার টাকার জন্য অহংকার করত না এবং সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মনোহরপুর গ্রামে অঞ্জলি তার স্বামী প্রদীপ এবং মেয়ে রেখার সঙ্গে থাকত। প্রদীপ গ্রামের এক জমিদারের কাছে হিসেব নিকেশ দেখাশোনার কাজ করত। জমিদারের কাছ থেকে প্রদীপ যত টাকা বেতন পেত তা থেকে যেমন তেমন করে তাদের সংসার চলত। আরে প্রদীপ, আমাদের মেয়ে এবার হাই স্কুলে ভর্তি হবে। এখন থেকে তার পেছনে খরচ অনেক বেড়ে যাবে। জমিদার মশাইকে এবার বেতন বাড়িয়ে দিতে বলো না। তুমি একদম ঠিক বলেছো অঞ্জলি। সারা মাস কাজ করার পর মাত্র 7,000 টাকা বেতন পাই। আমাদের সংসার চালাতে গিয়েই সব টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে, কাল জমিদার বাবুকে একবার বলে দেখব। তুমি 5 বছর থেকে জমিদার মশাইয়ের কাছে কাজ করছো। জমিদার বাবু নিশ্চয়ই তোমার মাইনে বাড়িয়ে দেবেন। আমারও এটাই মনে হয় অঞ্জলি। আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এবার খেতে দিয়ে দাও। বাবা, হাই স্কুলে যাওয়ার আগে আমাকে 2টো নতুন ইউনিফর্ম কিনে দিতে হবে। কোনো কারণে একটা জামা নোংরা হয়ে গেলে আমি যেন অন্যটা পরে যেতে পারি। আগে তোর বাবার বেতনটা বেড়ে যাক, তারপর যা নেওয়ার নিয়ে নিস। এখন শুধু শুধু বায়না করিস না। আরে অঞ্জলি, তুমি ওকে রাগ করছো কেন? তুই চিন্তা করিস না রেখা মা, তোকে নতুন জামা, নতুন ব্যাগ সবকিছু কিনে দেব। পরের দিন প্রদীপ তার বেতন বাড়ানোর কথা বলার জন্য জমিদার বাবুর কাছে যায়। জমিদার মশাই ভীষণ কিপটে প্রকৃতির মানুষ ছিলেন। তার কাছে বেতন বাড়ানোর কথা বলা সহজ ছিল না। জমিদার বাবুর সঙ্গে কথা বলে প্রদীপ বাড়ি ফিরে এলে অঞ্জলি উৎকণ্ঠা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো প্রদীপ? জমিদার মশাই কি বললেন? বেতন বাড়াবেন তো? না গো অঞ্জলি, জমিদার বাবু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন এখন তার নাকি অনেক লোকসান হয়ে যাচ্ছে। সর্বনাশ! তাহলে এখন কি হবে? রেখার স্কুলের খরচ, আমাদের সংসার কিভাবে চলবে? আমি খুব অনুরোধ করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু তবুও তার মন গলল না। তিনি বললেন কাজ ভালো না লাগলে ছেড়ে দিতে পারি। তোমার এতদিনের পরিশ্রম, এত সততা, তার কি কোনো মূল্য নেই? আমি ভাবতেই পারছি না। কি হয়েছে বাবা, তুমি এত দুঃখী হয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করেছে? আমি ঠিক আছি রে, আমার কিছু হয়নি। তুই নিজের রুমে গিয়ে পড়াশোনা কর। আরে হ্যাঁ রেখা, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হবে না। আমরা একটা বিশেষ কথা নিয়ে আলোচনা করছি। তুমি শুধু শুধুই আমার উপরে বকাবকি করছো। আমি আবার কি করলাম? আরে না রেখা, তুই কিছু করিসনি। আচ্ছা, এবার নিজের রুমে যা, একটু পর আমি তোকে চকলেট এনে দেব। বাবার মুখে এই কথা শুনে রেখা নিজের রুমে চলে যায়। এরপর প্রদীপ এবং অঞ্জলি আবার নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। রেখার স্কুলের খরচ কি করে চালাবো সেটাই এখন সব থেকে বড় চিন্তা। আমি কি কিছু কাজ খুঁজে দেখতে পারি? ঘরে বসে থাকলে তো আর চলবে না। তুমি কি কাজ করবে? গ্রামে তো আর তেমন কোনো কাজই নেই। কিছু একটা করতেই হবে, এভাবে বসে থাকলে আর কিচ্ছু হবে না। এই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই পরিবারের উপর এক বিরাট আঘাত নেমে আসে। প্রদীপ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের কাছে একেবারেই ছিল না। অঞ্জলি চরম অসহায় বোধ করতে লাগে। আমার ভালো লাগছে না অঞ্জলি, শরীরটা খুব দুর্বল লাগছে। প্রদীপ, তোমার শরীর খারাপ দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার। এরপর অঞ্জলি তাড়াতাড়ি প্রদীপকে নিয়ে একটি সরকারি হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তার দেখানো হয়ে গেলে অঞ্জলি প্রদীপকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাবার কি হয়েছে মা?
বাবার মুখটা যেন শুকিয়ে গেছে। এই মাত্র তোর বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার বলেছে অনেকগুলো রিপোর্ট করাতে হবে, অনেক খরচ হবে। বাবা, তোমার কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আমার জন্য এত চিন্তা করো না তোমরা, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, কোনো পরীক্ষা টরীক্ষা করাতে হবে না। এখন আমরা কি করব প্রদীপ? এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমাদের তো কোনো জমানোর টাকাও নেই। মা, তুমি একবার গ্রামে কারোর কাছে ধার নেওয়ার চেষ্টা করো না, কেউ না কেউ নিশ্চয়ই ধার দিয়ে দেবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি শুনলে তো প্রদীপ, ডাক্তার কি বলেছে? আরে হ্যাঁ, ডাক্তার বলেছেন অপারেশন না করালে নাকি বিপদ হতে পারে, কিন্তু আমরা কি আর করতে পারি? তুমি চিন্তা করো না প্রদীপ, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা উপায় বার করতেই হবে। প্রদীপের অসুস্থতা অঞ্জলিকে আরো দৃঢ় করে তোলে। সে সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতেই হবে। সে তার মায়ের কাছে যায়, যিনি খুব ভালো রান্না করতেন, বিশেষ করে তন্দুরি চিকেন। অঞ্জলির মনে একটা নতুন চিন্তা ভাবনা আসে। মা, একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো অনেক ভালো তন্দুরি চিকেন বানাও, তাই না? হ্যাঁ রে মা, ছোটবেলায় তোর বাবা খুব ভালোবাসতো আমার হাতের তন্দুরি চিকেন। কেন বলতো? যদি আমরা সেই তন্দুরি চিকেন তৈরি করে বিক্রি করি, তাহলে হয়তো কিছু টাকা আসবে। এসব তুই কি বলছিস অঞ্জলি? আমরা এসব কাজ জীবনে করিনি। মানুষ কিনবে তো? চেষ্টা করে দেখলে ক্ষতি কি মা? প্রদীপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই গ্রামে কে কিনবে তন্দুরি চিকেন? এখানে তো কেউ এসব কিছু খায় না। মা, আমি শহরের কাছাকাছি একটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার কথা ভাবছি। শহরের বাজারে একা একা কিভাবে যাবি রে মা? ওখানে কত লোক থাকে। তুমি শুধু আমাকে রেসিপিটা ভালো করে শিখিয়ে দাও, বাকিটা আমি সব সামলে নেব। তোর এত কষ্ট হবে ভেবেই আমার খুব খারাপ লাগছে। তুই একা একা কি করে সামলাবি? আর তো কোনো উপায় নেই মা, প্রদীপকে সুস্থ করতেই হবে। তুমি আমার পাশে থেকো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছ থেকে তন্দুরি চিকেন তৈরির পদ্ধতি শিখে অঞ্জলি সাহস করে শহরের বাজারে একটি দোকান দেয়। প্রথম প্রথম বিক্রি তেমন হচ্ছিল না, অনেক কষ্ট করেই একটা আধটা বিক্রি হতো। কিন্তু প্রদীপের কথা মনে করে অঞ্জলি হাল ছাড়ে না। কাকু, তন্দুরি চিকেন নেবেন? একদম ফ্রেশ, গরম গরম। এই গ্রামে এসব চলে না গো মা, তন্দুরি চিকেন আবার কি? আজকেও তেমন বিক্রি হলো না, কিভাবে যে টাকা জোগাড় করব। দিদি, এটা কি ভালো হবে? এর আগে তো কখনো খাইনি। একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আমি নিজের হাতে বানিয়েছি। মা, তুমি এত সকালে আসো আর এত রাতে ফেরো, খুব কষ্ট হয় না তোমার? কষ্ট হলেও কিছু করার নেই রেখা। তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। আরে মেয়ে, এত ভালো জিনিস বানাচ্ছিস, বিক্রি হচ্ছে না কেন? জানি না দাদা, কেউ হয়তো চেনে না। একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের কদর একদিন হবেই। আপনার কথাই যেন সত্যি হয়। আমরা অনেক আশা নিয়ে এই ব্যবসায় নেমেছি। ধীরে ধীরে অঞ্জলির তন্দুরি চিকেনের সুনাম ছড়াতে থাকে। তার হাতের রান্নার স্বাদ ছিল অতুলনীয়। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসতে শুরু করে। তার বিক্রিও বাড়তে থাকে এবং প্রদীপের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা জোগাড় হয়ে যায়। আরে অঞ্জলি দিদি, তোমার তন্দুরি চিকেন তো অসাধারণ, এমন স্বাদ আর কোথাও পাইনি। আরে হ্যাঁ, তোমার চিকেনের টানেই তো আমি এত দূরে আসি, আরো 2 পিস দাও। আপনারা ভালো বললেই আমি খুশি। মা, আজ আমাদের অনেক বিক্রি হয়েছে, তুমি খুব খুশি তো? হ্যাঁ রে মা, আজ আমি খুব খুশি। তোর বাবার চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। দিদি, আমরা কি আরো একজন লোক নিয়োগ করতে পারি? এত অর্ডার একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ নয়ন, এবার সেটাই করতে হবে। ব্যবসার উন্নতি হচ্ছে দেখে ভালো লাগছে। দেখলি অঞ্জলি, আমি বলেছিলাম না, ভগবান একটা পথ ঠিক দেখাবেন। তোর পরিশ্রম সফল হলো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে মা।
অঞ্জলি, তোমার জন্যই আজ আমি সুস্থ। তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্রদীপ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অঞ্জলি তার তন্দুরি চিকেনের ব্যবসা আরো বড় করে। সে শুধু মনোহরপুরের গরিব বউ রইল না, হয়ে উঠল এক সফল ব্যবসায়ীও। সুখ এবং শান্তি ভরে ওঠে তাদের পরিবারে। রেখা নিজের পড়াশোনায় মন দেয় এবং অঞ্জলি তার তন্দুরি চিকেনের সুবাদে গ্রামের অনেক মহিলার কর্মস্থানের ব্যবস্থাও করে দেয়। প্রদীপ, এখন আমাদের আর কোনো অভাব নেই। রেখার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না। সব তোমার জন্য হয়েছে অঞ্জলি। তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছো। মা, আমি হাই স্কুলে ভর্তি হয়েছি। তোমার জন্য আমার খুব গর্ব হয়। শুধু পড়াশোনাটা মন দিয়ে করিস রেখা, এটাই আমার সব থেকে বড় উপহার হবে। অঞ্জলি দিদি, তুমি আমাদের সকলকে কাজ দিয়ে আমাদের অনেক উপকার করেছো। আমি একা কিচ্ছু করিনি, তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না। আজ তোর বাবা থাকলে অনেক খুশি হতো অঞ্জলি। তোর কষ্ট সফল হলো। আমার গরিব বউ আজ তন্দুরি চিকেনের রানী হয়ে উঠেছে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হলো। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তন্দুরি চিকেন খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে আমাদেরকে জানিও।